বছর আগে অবসরে যাওয়া মোহাম্মদ শামসুল আলমকে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান ইসি সচিবালয়ে 1 বছরের চুক্তিতে অতিরিক্ত সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। 5 দিন আগে গত 23শে জুলাই এই নিয়োগ ছাড়াও আরও 11টি কোম্পানি, কর্পোরেশন এবং সরকারি সংস্থায় বিএনপির পদধারী নেতাদের অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। অতীতে এসব কোম্পানি কিংবা সংস্থায় সরকারের যে কাউকে নিয়োগ দেওয়ার নজির থাকলেও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ইসিতে সরাসরি রাজনীতিতে যুক্ত কাউকে নিয়োগ দেওয়ার নজির নেই বলে জানিয়েছে সুশীল সমাজের কেউ কেউ। এসবের সমালোচনা করে জামায়াত ও এনসিপি বলছে, নির্বাচন কমিশনে দলের নেতাকে নিয়োগ দিয়ে দলীয়করণের সব সীমা পার করেছে বিএনপি। এদিকে গণভোটে জুলাই জাতীয় সনদ অনুমোদিত হলেও সংবিধান সংশোধন না হওয়ায় গোপন ব্যালটের পরিবর্তে এবারও নতুন রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে সেই পুরনো নিয়মে। এছাড়া অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় এবং মানবাধিকার কমিশন অধ্যাদেশ বিএনপি সরকার বাতিল করায় আদালত মানবাধিকার কমিশনও ফিরছে সেই আগের ধারায়। জাঁকজমক জীবন পরিহার করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রোটোকলহীন সাধারণ জীবনযাপন সর্বমহলে প্রশংসা কুড়ালেও এসব নিয়োগ অধ্যাদেশ বাতিল ইস্যুতে গুরুতর প্রশ্নের মুখে পড়েছে বিএনপি সরকার, যার সুযোগ নিয়ে বিরোধীরা বলছে চাকরিতে এখন আর মেধার দরকার নেই, বিএনপির একটি পদ থাকাই যোগ্যতা। 5 মাসেই বিএনপির শাসন কাঠামোর পরিবর্তন নিয়ে বিরোধীদের এমন প্রশ্ন তোলা কতটা যৌক্তিক? সর্বোপরি ডক্টর ইউনূসকে রেখে যাওয়া অবস্থান থেকে দেশ কোথায় কতটা অগ্রসর হলো, এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার নামের পর বলতে হচ্ছে স্বতন্ত্র সংসদ সদস্য, মানে এই যে হঠাৎ করে বিএনপি থেকে আপনার এই স্বতন্ত্র হয়ে ওঠা এবং সেই সময়টাতে আপনি আসলে ঠিক নির্বাচনের সময়কালীন সময়টাতে কিভাবে লড়াই করে জিতেছেন সেটি আমরা সবাই দেখেছি। বিএনপি নিয়ে আসলে আপনার অনেক বক্তব্য আছে, এরপরে আজকে যে অভিযোগটি আসলে জামায়াতের কাছ থেকে এসছে, মানে বিরোধীরা বলার চেষ্টা করছে যে চাকরিতে এখন আর মেধার দরকার নাই, বিএনপির একটি পদ থাকাই সর্বোচ্চ যোগ্যতা। যদিও আপনি এখন সরাসরি বিএনপির নেতাকর্মী নন, নেতা নন, মানে বিএনপির একটি পদ থাকাই কি আসলে বিএনপির জন্য এখন একটা যোগ্যতা? আমরা যখন অনুষ্ঠানটা শুরু করি, আপনি শেষ করেছিলেন একটা বাক্য দিয়ে যে ডক্টর ইউনূসের আমলের সাথে এই আমলের কতটুকু পরিবর্তন হলো। আমি যদি আরেকটু আগে ফিরে যাই, শেখ হাসিনার আমলের সাথে এই আমলের কতটুকু পরিবর্তন হলো। আপনি যদি একজন সাধারণ মানুষকে প্রশ্ন করেন, একদম সাধারণ, যে মানুষটির কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো ক্ষমতার সঙ্গে যুক্ততা নাই, অঢেল অর্থবিত্ত নাই, সেই মানুষটি আপনাকে চোখ বন্ধ করে বলবে জিনিসপত্রের দাম তার নাগালের বাইরে, ন্যূনতম কোনো নিরাপত্তা সে বোধ করে না পথে কিংবা বাড়িতে, এবং চাঁদাবাজিতে তার জীবন অতিষ্ঠ। যদি তার কোনো মামা, খালা, খালু, রাজনৈতিক কোনো বড় কর্তা ব্যক্তি না হয়ে থাকেন এবং তার নিজস্ব বিশাল অগাধ সম্পদ না থাকে, তাহলে আসলে তার জন্য বাংলাদেশের মতো অনিরাপদ জায়গা খুব কমই হয়। এবং আজকে যেই বিষয়টি আমাদের আলোচনায় এসছে যে পদই যথেষ্ট, আর কোনো যোগ্যতার প্রয়োজন নাই, দেখুন ঠিক এই বিষয়টির বিরোধিতা করেই কিন্তু গণ অভ্যুত্থানের জন্ম হয়েছিল, তাই না? যে আমরা মেধার ভিত্তিতে যাব নাকি কোটার ভিত্তিতে যাব, সেটা ছিল আমাদের প্রথম পা ফেলা এই আন্দোলনের। গণ অভ্যুত্থানের শুরুটা ছিল সেখান থেকে। সেই জায়গায় যদি আপনি দেখেন, বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের কথা আপনার মনে থাকবে, যেই পদটি অর্থনীতির, আমি বলবো যে বাংলাদেশের অর্থনীতির পলিসি মেকিং থেকে শুরু করে প্রতিটি ব্যাংক কিভাবে চলবে, ব্যাংকের স্বচ্ছতা কিভাবে নিশ্চিত হবে এবং সে স্বচ্ছতা নিশ্চিতে কি কি পদক্ষেপ নেওয়া হবে, তার পুরোটাই কন্ট্রোলড বাই বাংলাদেশ ব্যাংক। তো সেই বাংলাদেশ ব্যাংকের তৎকালীন যিনি গভর্নর, তাকে কিভাবে সরানো হয়েছে এবং বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির একজন ব্যক্তিকে, যিনি একই সঙ্গে গার্মেন্ট ইন্ডাস্ট্রিরও মালিক, মানে ফ্যাক্টরি আছে তার, কিসের যেন, সোয়েটার ফ্যাক্টরি বোধ হয়, হ্যাঁ সোয়েটার ফ্যাক্টরি। তো সেই সোয়েটার ফ্যাক্টরির মালিককে আমরা বাংলাদেশ ব্যাংকের প্রধান বানিয়েছি, তাই না? এই সরকার বানিয়েছে। এরপরে আসেন প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা জেলায় জেলায়, যেই জেলায় যে এমপি ক্যান্ডিডেট ফেল করেছে, অর্থাৎ জনগণ এই বিএনপির ভরা জোয়ারের সময় যাদেরকে ভোট দেয় নাই, সেই মানুষগুলোকে জেলার মাথা হিসেবে বসিয়ে দিয়েছে। জেলায় জেলায় প্রশাসক নিয়োগ করেছে দলের, ন্যূনতম যাদের কোনো জনপ্রিয়তা নাই, ভোট টোট পায় নাই, ফেল করেছে, কিংবা যাদের নমিনেশন দিতে পারে নাই কিন্তু দলের ভালো ডোনার বা ভালো সম্পর্ক, তাদেরকে জেলায় জেলায় প্রশাসক পদে বসিয়েছে। 11টি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কর্পোরেশনের প্রধান হিসেবে
বিএনপির বিভিন্ন পদের মানুষদের বসানো হয়েছে। বিসিবিকে বলা হয় বাবা চাচার দোয়ার একটা মা বাবার বোর্ড, দোয়া। মা বাবার দোয়া। তো আপনি আমাকে বলেন, আর শামসুল আলম সাহেবের নিয়োগটা তো আপনি নিজেই বললেন, তো এতগুলো ক্ষেত্র আমরা দেখলাম, আর বাকিটা কি থাকে? এবং আপনি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ বলেন কিংবা আপনি নির্বাচন কমিশনে কমিশনার নিয়োগ বলেন, সকল কিছুর মানে মূল চিন্তাটাই হচ্ছে উনি আমার দলের কিনা। ধরুন এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে একটার পর একটা ভিসি আমরা চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ, এই দলীয়করণ আমরা আওয়ামী লীগের সময়ও দেখেছি, কিন্তু আমরা তো সেখান থেকে বের হয়ে সত্যিকার অর্থে যোগ্যতা আছে এমন মানুষকে তো ভিসি হতে দেখলাম না। আমি আপনাকে মনে করিয়ে দিই, আপনার মনে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তার কিছু ছবি ফেসবুকে এসেছিল। প্রধানমন্ত্রীর স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখলাম সেই ছবিতে, আমি ভাবতে পারি না আসলে। মানে আমাদের ফ্যামিলিতে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার তিন চাচা ছিলেন অ্যাকচুয়ালি। সো তাদেরকে কখনো, তারা কেউ বিসি হন নাই, কিন্তু তাদেরকে এই বডি ল্যাঙ্গুয়েজে কোনো ছবি, আমি 70 দশক 60-এর দশকের কথা বলছি, চিন্তাও করা যায় না। রুমিন ফারহানা, আপনি বা বিরোধী রাজনৈতিক দল যখন এই অভিযোগগুলো দিচ্ছেন, ঠিক একই সময়ে মাহাদি আমিন বলেছেন, মানে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র, তিনি বলেছেন যে এই 5 মাসে সরকার বহুমাত্রিক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। মানে মাহাদি আমিনের দায়িত্ব হচ্ছে কি কি জায়গায় সরকার সাফল্য অর্জন করেছে সেটা বলা, তাই না? আমি তো আপনাকে একটা একটা করে খাত ধরে ধরে বললাম। তো এখন আপনি যদি আমাকে এরকম ব্লান্ট একটা স্টেটমেন্ট বলেন মাহাদি আমিনের, আমি তো বুঝবো না। তো মাহাদি আমিন পাঁচটি খুব স্পেসিফিক ভাবে বলেছেন হ্যাঁ, যে বলেন। তারা বিএনপি এই সময়ের মধ্যে জনগণের আস্থা, ভালোবাসা, সমর্থন পেয়েছে। এটা তো এক সেকেন্ড, আমি একটা একটা করে বলি। এটার কি কোনো প্যারামিটার আছে? এটার কোনো পরিসংখ্যান আছে? এটা নিয়ে কোনো গণভোট হয়েছে? এই গণভোটে 90% মানুষ বিএনপির প্রতি আস্থা দেখিয়েছে, মানে এই 4 মাসে না। দ্বিতীয়টি তিনি বলেছেন যে ইশতেহারের আলোকে সব শ্রেণী পেশার মানুষের স্বার্থ রক্ষা করা হয়েছে। যেমন যেমন কোন শ্রেণী পেশার মানুষ? তারা কিন্তু বিভিন্ন সময় তারা ইশতেহারে যেটা বলেছেন, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে অনেক ফ্যামিলি কার্ডেও তো খুবই বৈষম্য হচ্ছে। যেই এলাকাগুলো বিএনপি প্রো বিএনপি এলাকা সেখানে হচ্ছে, বগুড়া বিভাগ হয়ে যাচ্ছে। আগে আমরা দেখতাম সমস্ত বরাদ্দ গোপালগঞ্জ যাচ্ছে, এখন আমরা দেখছি আমাদের শাহ আলমের মানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, ইফ আই এম নট রং, তার পরিবারের নামে এতই রাজকীয় পরিবার তার, যে তার ভাইয়ের মেয়ে, নিজের 2 ছেলে, সবার নামে জেলায় জেলায় হচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি নিজের দলের লোকজনকে তো বিএনপি পুনর্বাসন করছে। 3 নম্বর কি বলেছেন মাহাদি আমিন? স্বল্প সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সফলতা। কোন চ্যালেঞ্জ সরকার মোকাবেলা করেছে স্বল্প সময়? আমরা বরং উল্টো দেখেছি যে অদ্ভুত সব ঘটনা ঘটছে যেটা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি। বাংলাদেশের ইতিহাসে এখন সংসদে বিভিন্ন দেশ বিষয়ক মৈত্রী কমিটি হচ্ছে। আমি জানি না, আমার বন্ধু শামীম পাটোয়ারিও ছিলেন সংসদে, দীর্ঘ সময় শামীম পাটোয়ারি কাজ করেছেন। আপনি কি কখনো রুমিন দেখেছেন? ফারহানা, আপনি যেহেতু বললেন, আমি একটু পরিচয় করে দিতে চাই আমার দর্শকদের সাথে। আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মহাসচিব জাতীয় পার্টি। আপনাকে স্বাগত রাজকাহনে। যে জায়গায় আলোচনায় আমরা ছিলাম ব্যারিস্টার রুমিন ফারহানা, এরপর তিনি যেটি বলেছেন যে জনগণের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব সর্বোচ্চ অগ্রাধিকার ও গণমানুষের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব। ময়রা কি আর নিজের মিষ্টি খারাপ বলবে? ওনার সরকার, ওনার প্রধানমন্ত্রী, উনি তো তাকে বলবেনই বেস্ট প্রধানমন্ত্রী। মানুষ কি বলেন? এবং এই যে সার্বভৌমত্বের কথাটা আপনি বলছেন না, সার্বভৌমত্ব নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন উঠছে। কি এগ্রিমেন্ট হলো আমেরিকার সাথে? কেন সেটা নিয়ে সংসদে একটা দিন আলোচনা হলো না? কেন যুক্তরাষ্ট্র 250 বছর পূর্তি বাংলাদেশ সংসদ ভবনের ভেতরে খোলা মাঠে স্পিকার, ডেপুটি স্পিকার, মানে এই কয়েক মাসে তার মানে বিএনপিকে নানান রকম সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, মানুষ তাই বলছে। জি, মানে আমি একটু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে আসি। দলীয় পদ না মেধা, মানে এই আলোচনাটা আজকে হয়তো হওয়ার কথা ছিল না, কিন্তু জামায়াতে ইসলামী সহ বিরোধী রাজনৈতিক দল যখন নতুন করে আবার এই অভিযোগটি সামনে আনলো, এই আলোচনাটা আমাদের করতেই হচ্ছে। তাদের অভিযোগ হচ্ছে বিএনপি সমস্ত জায়গায় আবারও নতুন করে দলীয় লোকেদেরকেই নেতৃত্বে এনেছে এবং দলীয় লোকদেরকেই তারা সব জায়গায় চাকরিতে বহাল করছে। মানে এই অভিযোগটাকে আপনারা কিভাবে দেখেন? অবশ্যই সত্য, এটাই করেছে। তবে ডক্টর ইউনূসের সময় জামাত তার মতো করে লোকগুলোকে নিয়োগ করতে পেরেছিল, বিএনপি সেখান থেকে কিছু জামাতের লোককে সরিয়ে পরিপূর্ণ বিএনপির লোককে দিচ্ছে। সমস্যাটা হচ্ছে বিএনপি কি বিএনপির মধ্যে মেরিট বেসিসে দিচ্ছে? মানে বিএনপি তো একটা বড় দল, তাদের তো অনেক মেরিট আছে, বিএনপি কিন্তু তাদের বেস্ট মেরিট পার্সনকে ওখানে দিচ্ছে না। সেখানে টাকা পয়সার লেনদেন
নিজস্ব পলিটিক্যাল বলয় এবং আঞ্চলিকতা, এই সব কিছু তীব্রভাবে ইম্প্যাক্ট ফেলছে। গভর্নমেন্টকে টাকা দেওয়া হচ্ছে, ট্যাক্স পেয়ারের মাধ্যমে যে বেতন দেওয়া হচ্ছে, সেই বেতনের টাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতা কর্মীদেরকে আবার এটিও বলতে শোনা যায় যে মানে তারা তখন বিরোধী রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন যে আপনারা যদি নির্বাচিত হতেন আপনারাও তো একই কাজ করতেন, মানে অন্যান্য রাজনৈতিক দলও তো হয়তো নিজেদের লোককেই নিয়োগ দিত। অতীতে এরকম হয়েছে, অতীতে এরকম বারবার হয়েছে বলেই তো 24-এ একটা বড় আন্দোলন হয়েছে। এখনো যদি এটা তাই হতে থাকে তাহলে কিন্তু 24 ম্লান হয়ে যাবে, ভবিষ্যতে আবার কোনো এক সময় আবার অসন্তোষ দানা বাঁধবে এবং সেই আন্দোলনও হতে পারে। এখন মাননীয় প্রধানমন্ত্রীর বর্তমানে উপদেষ্টা অনেকেই আছেন, তার সাম্প্রতিক সময় অনেক অ্যাপয়েন্টমেন্টও হয়েছেন, তারা অনেকেই তুলনামূলক কম অভিজ্ঞতা সম্পন্ন। দেখুন, আমরা অনেক দোষ দিতে পারি, কিন্তু শেখ হাসিনার প্রথম দিকের উপদেষ্টা কে ছিলেন? ডক্টর গওহর রিজভী। প্রথম দিকের উপদেষ্টা কে ছিলেন? ডক্টর মশিউর। প্রথম দিকে উপদেষ্টা কে ছিলেন? তৌফিক এলাহি সাহেব, তৌফিক সাহেব। তো এই লেভেলের লোকজন ছিল তার অ্যাডভাইজার। সেখানে কিন্তু এখন যারা অ্যাডভাইস দিচ্ছে তারা কিন্তু রাষ্ট্র সরকার সম্পর্কে সবাই ওয়াকিবহাল এমনটা না। আমি মনে করি এক্সপেরিমেন্টের বেসিসে রাষ্ট্র চলছিল ডক্টর ইউনূসের সময়, ওইটার ধারাবাহিকতা এখনও চলছে। এবং সবচেয়ে একটি ঘটনা উল্লেখযোগ্য হচ্ছে, সংসদ ভবনের মতো জায়গায় ইউএসএ একটি তাদের স্বাধীনতা পূর্তি অনুষ্ঠান করেছে, যেটা আমি খারাপ বলবো না, কিন্তু আপনি একটা দেশকে যখন দিবেন আপনি বাকি দেশগুলোকে না করবেন কিভাবে? এখন যদি পাকিস্তান বলে তারা 15ই আগস্ট করবে আমাদের এখানে, তখন আপনি বাধা দেবেন কিভাবে? ভারত যদি বলে 14ই আগস্ট করবো এখানে, বাধা দেবেন কিভাবে? রাশিয়া যদি বলে বাধা দেবেন কিভাবে? চায়না যদি বলে, যে চাইনিজ কমিউনিস্ট পার্টি, তারা কোথাও না কোথাও গিয়ে এই সরকারও একটি রাষ্ট্রের দিকে ঝুঁকছে। অর্থাৎ একটি রাষ্ট্রের দিকে ঝুঁকছে আমি এমনটা বলবো না, কিন্তু এই জিনিসগুলো সতর্কতার সাথে ভারত, চায়না, রাশিয়া, আমেরিকা তাদের সাথে হ্যান্ডেল করতে হবে অত্যন্ত সফিস্টিকেটেডলি এবং ডেলিকেটলি। আপনি কখনো টিল্ট হতে পারবেন না। আপনি যদি চট করে টিল্ট হয়ে যান আপনি আর ফিরে আসতে পারবেন না। আপনি ফিরে আসতে পারবেন না, তখন অন্য দেশগুলো নাখোশ হবে। বিএনপি তো দাবি করেছে তারা সবচাইতে যোগ্য মানুষটিকেই পররাষ্ট্র মন্ত্রী বানিয়েছেন। না, অবশ্যই তার অতীত যোগ্যতা অনেক আছে, এবং তিনি যোগ্য না হলে তো দুই রিজিমে কেউ থাকে না। ইউনূস রিজিমেও ছিলেন, এই রিজিমেও ছিলেন, তো সেই হিসাবে ডেফিনেটলি তার যোগ্যতা আছে। তবে আমরা যেটা অনুভব করি, বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে দুঃখজনকভাবে, এক্সটার্নালাইজেশন অফ ইন্টারনাল পলিটিক্স। বাংলাদেশে ভোট কি হবে, ভোটে কে আসবে, আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, আওয়ামী লীগকে ব্যান করতে হবে কিনা, এ সব কিছুই মনে হয় একটা এক্সটার্নাল ফ্যাক্টরের উপর নির্ভরশীল, বা অনেকগুলো এক্সটার্নাল ফ্যাক্টরের উপর নির্ভরশীল। আমরা নিজেরা বসে 4-5টি দল নিজেরা বসে সমাধান করে কেন নিজেদের সমস্যাগুলো সমাধান করতে পারি না? আমি বর্তমান সরকারের তো এখনও সাফল্য ব্যর্থতা দেখার সময় আসেনি, তবে একটা ব্যর্থতা তো করে ফেলেছে, যে তাদের হাতের মধ্যে ছিল, তারা রিকনসিলিয়েশন করতে পারত। রিকনসিলিয়েশন সময়ের দাবি ছিল, রিকনসিলিয়েশন করবে বলেই যেদিন তারেক জিয়া বাংলাদেশে আসলেন, যারা বিএনপি করে না তারাও তার দিকে আসার মুখ ছিল তাকিয়েছেন, এবং অনেকে ভোটও দিয়েছেন, এবং বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। এরপরে কিন্তু রিকনসিলিয়েশনের দিকে বিএনপি হাঁটলো না। যেহেতু বিএনপি রিকনসিলিয়েশনের দিকে হাঁটলো না, এই যে অনেকগুলো মানুষের প্রত্যাশার জায়গাটা বিএনপি নষ্ট করে দিল। আপনার একটা বক্তব্যে আপনিও বলেছেন যে মানে আপনারা যদি সেই সময় বিএনপির সাথে না থাকতেন বিএনপি হয়তো এই জয় পেত না। মানে এটাকে আসলে আপনি ঠিক কিভাবে মূল্যায়ন করেন? মানে জাতীয় পার্টিকে আসলে জাতীয় পার্টির সাথে না থাকলে বিএনপি জয়ী হতো না, এটাকে কি আমরা এভাবে বলিনি। দেখুন, এই 2-3 দিন আগে মহামান্য পদত্যাগ করলেন, তার প্রতি আমার কোনো ব্যক্তিগত সিম্প্যাথি, তাকে আমি চিনিও না। মহামান্য পদত্যাগ করেছেন, এটা স্বাস্থ্যগত কারণে, এটা কেউ বিশ্বাস করে না। এখানে প্রেশার ছিল, একজন সাংবাদিক বলেছে বিশেষ এজেন্সির প্রেশারে ওনাকে ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছিল। চুপ্পু সাহেব যদি রাষ্ট্রপতি না থাকতেন, বা সে 2 বছর আগে বা 1.5 বছর আগে পদত্যাগ করতেন, দেশে ভোট হতো না, বিএনপি ক্ষমতায় আসতে পারতো না। সেম ফর ওয়াকার সাহেব। ওয়াকার সাহেব এবং চুপ্পু সাহেব ছিলেন বলে দেশে ভোট হয়েছে, বিপ্লবী সরকার বা অ্যাডভেঞ্চারাস সরকার হয়নি, বিএনপি ক্ষমতায় আসছে। এখন জাতীয় পার্টি বাইরে গিয়ে তো এখনো পর্যন্ত করার কিছু সুযোগ নাই, মানে এখনো সুযোগ নাই। জাতীয় পার্টি ভোটে যাওয়ার কারণে জামাত এবং এনসিপি ভোট বর্জন করতে পারেনি। জামাত, এনসিপি এবং ইউনূস সরকারের একাংশের একটা ইচ্ছা ছিল দেশে ভোট হবে না, সময় মতো জামাত বা অন্য কেউ ভোট বর্জন করবে,
দেশে তখন দীর্ঘমেয়াদী অনির্বাচিত সরকার থাকবে অথবা বিপ্লবী সরকার হবে। মানে যে ওটা সময়টাতে জাতীয় আমরা পরিকল্পনায় আসলে হয়নি। যোগ্যতা নিয়ে আলোচনা করছি সেই সময়টাতে বৈষম্য থাকবার কথা না। রুমিন ফারহানা, আপনি সংসদে দাঁড়িয়ে একটি বক্তব্যে আমি দেখছিলাম আপনি বলেছেন যে সরকার দলীয় হুইপ কিংবা বিরোধী দলীয় হুইপ কেউই আসলে আপনার নয়, সেই কারণে আপনি আসলে পুরো দৃষ্টি আকর্ষণ করছিলেন স্পিকারের। এই সময়টাতে দাঁড়িয়ে আসলে সবাই তো সবার হওয়ার কথা ছিল, সেই জায়গাটিতে আমরা কেন পৌঁছাতে পারিনি? উত্তর নিব জিপে ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথী থাকুন। জিপে ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি সংসদে দাঁড়িয়ে বলেছেন এই মুহূর্তে সরকার দলীয় হুইপ কিংবা বিরোধী দলীয় হুইপ কেউই আসলে আপনার না, সে কারণে আপনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। মানে এই মুহূর্তটাতে তো আসলে আমরা এরকম বৈষম্যের কথা চিন্তা করি না, সবাই সবার হবে সেই প্রত্যাশা আমরা রাখতে চাই, কিন্তু এই 5 মাস বা 6 মাসেই সরকারের বিরুদ্ধে এরকম নানান অভিযোগ, নানান আলোচনা সমালোচনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলেও আমরা এরকম নানান কিছু দেখি, বিশেষ করে নারীদেরকে কেন্দ্র করে বেশ কিছু ঘটনা ঘটছে। অতি সম্প্রতি একজন প্রাথমিক স্কুল শিক্ষিকাকে নিয়ে যে ঘটনা ঘটেছে সেটি আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেই সাথে সংরক্ষিত নারী এমপিদের পছন্দের আসন দিতে আইন করছে সরকার, সেটিকে আপনি আসলে কিভাবে দেখেন? অনেকগুলো বিষয় আপনি নিয়ে এসেছেন। আমি সংসদে বলতে বাধ্য হয়েছিলাম যে সংসদে তো কিন্তু চাইলেই কথা বলা যায় না, আপনাকে আগে হুইপের কাছ থেকে সময় অ্যালোকেশন নিতে হয়। সো আমি যখন বিরোধী দলের হুইপ মানে নাহিদ ইসলামের কাছে যাই, উনি চেষ্টা করেন, বাট ইনভেরিয়েবলি উনি বলেন যে আপনার জামাতের আমিরের পারমিশন লাগবে, এবং জামাতের আমির ফর অবভিয়াস রিজনস তো উনি ওনার দলের জন্য বরাদ্দ সময় থেকে আমাকে দেবেন না। সো আমাকে যেতে হয় তখন সরকার দলের কাছে, সরকার দলের হুইপের কাছে। এবং যেহেতু আমি সরকারি দলের একজন ক্রিটিক, তারাও অফকোর্স তারাও ভেরি কমফোর্টেবল না আমাকে সময় দিতে। সো সেই কারণেই আমি স্পিকার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তাহলে আমি যাবোটা কোথায়? ধরুন জুলাই চার্টার নিয়ে আলোচনা, এই আলোচনায় যেহেতু কোনো দলই আমার নাম দিচ্ছে না, মানে সরকারি দল বিরোধী দল, সো আমার বক্তব্য শোনা যাচ্ছে না। আমার তো বক্তব্য আছে জুলাই চার্টারে। এখন যারা সংসদে বসে আছেন তাদের কজনের চেহারা আপনি মনে করতে পারেন জুলাইয়ের পথে? আমার চেহারা নিশ্চয়ই আপনাদের মনে আছে। কজন বলতে পারে যে তার বাড়ি ভাঙচুর হয়েছে, তার গাড়ি ভেঙেছে? আমার বাড়ি ভাঙচুর হয়েছে, আপনাদের চ্যানেল রাত 2টো বাজে আমার বাড়িতে গেছে, আমি ফেসবুক লাইভ করেছি। মুশকিল হচ্ছে কি আমাদের জেলিফিশের মতন মেমোরি তো, আর বেশিরভাগ মেমোরি আমাদের সাথে ফিট ইন না করলে আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি। সো বিএনপির নেতারা তখন গর্তে ছিল, ডোবায় ছিল, খালে ছিল, এবং প্রথমে তো তারা হাতি ধুয়ে ফেলছিল এই আন্দোলনে আমাদের না, এইটা এদের আমার নৈতিক সমর্থন দিয়েছিল একটা পর্যায়ে। হ্যাঁ, সো এই হলো তাদের স্ট্যান্ড এই আন্দোলনে। কিন্তু এখন এটা নিয়ে ক্রেডিট ক্লেমিং এর কামড়াকামড়ি হচ্ছে দুই বিএনপি দলের তাহলে মধ্যে। ত্যাগী নেতাদেরকে যথেষ্ট সম্মান দিতে পারে নাই? সেটা বিএনপির ত্যাগী নেতারা বলবে, আমি তো জানি না। আমারটা তো আমি বলতে পারবো, অন্যদেরটা তো আমি বলতে পারবো না। আর দুই হচ্ছে আপনি আরেকটা যেটা বললেন যে বৈষম্যমূলক এবং ঘটনা, আমরা তো আশা করেছিলাম যে ডক্টর ইউনূসের সময়ে আমরা যে একটা রাইট গ্রুপের উত্থান দেখলাম, আমরা একটা উগ্রবাদের উত্থান দেখলাম, সেটা কিছুটা হলেও সরকার নির্বাচিত হলে কমে আসবে। তখন কিন্তু একটার পর একটা মেয়েদের ফুটবল খেলা বন্ধ করা হলো, মঞ্চ নাটক বন্ধ করা হলো, গানের অনুষ্ঠান বন্ধ করা হলো, যাত্রাপালা বন্ধ করা হলো, নাটক বন্ধ করা হলো, সিরিজ অফ ইনসিডেন্টস কিন্তু হয়েছে ডক্টর ইউনূসের সময়। আপনারা যারা রাজনীতি করেন আপনাদেরকেও তো নানান সময় নানান রকমের ট্রলেরও মুখোমুখি হতে হয়। হ্যাঁ, মানে অফকোর্স। সো ওগুলা বাদই দিলাম, মানে এর বাইরেও একেবারে মানে ফিজিক্যালি অনেক হেনস্থার শিকার হতে হচ্ছে বাংলাদেশের নারী সমাজকে। সো সেই জায়গা থেকে আমরা ভেবেছিলাম একটা পরিবর্তন হয়তো আসবে, কিন্তু আমরা দেখলাম ধরুন ব্রাহ্মণবাড়িয়ার বনলতা এক্সপ্রেস, যেটা সরকারের অনুমতি নিয়ে ছাড়পত্র নিয়ে সারা বাংলাদেশে প্রচারিত হলো, সেটার জন্য আমাকে ব্রাহ্মণবাড়িয়ায় প্ল্যাকার্ড নিয়ে পথে নামতে হলো, মানববন্ধন করতে হলো, এবং তারপরের দিন ঠিকই প্রচার হলো। কিন্তু তার আগে আমরা কি দেখলাম? প্রায় 20 গাড়ি পুলিশ পাঠিয়ে এটা বন্ধ করার উদ্যোগ নিল সরকার। তো তার মানে সরকার কাদেরকে পেট্রন করছে, সরকার কাদেরকে সহযোগিতা করছে? সরকার হয়তো সেই সময় মবটাকে সামলাতে চাইছিল, সেই জায়গাটিতেও তো হতে পারে। যদি সরকার 20 গাড়ি পুলিশ দিয়ে এটা প্রচারের ব্যবস্থা করতো তাহলে আমি বুঝতাম যে সরকার তার স্ট্যান্ডে অটল, কিন্তু এটা তো কম্প্রোমাইজিং গভর্নমেন্ট, তারা তো ভয় পেয়ে যাচ্ছে। যে শিক্ষিকার কথা আপনি বললেন, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। দুদিন আগেই আপনি দেখেছেন জামাতের একজন এমপি, 70 বয়স, 12 বছরের একজন কিশোরী বা মানে শিশুকে নিয়ে, 12-14 বছরের শিশুকে নিয়ে উনি ধরা পড়েছেন। সো ওনাদের আবার একটা সুবিধা আছে, ওনারা যে কোনো কিছুই মুতা বিয়ে, অমুক বিয়ে, তমুক বিয়ে বলে পার পেয়ে যান। সো যেই সমাজে আসলে এই ধরনের নোংরামি একটা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়, স্বাভাবিক বলছে এই কারণে যে আইন প্রণেতারা এগুলো নিয়ে ধরা পড়তেছেন। সো এটা তো আসলে তাহলে বলতে হবে যে এটা একেবারে টপ লেভেল পর্যন্ত এটার একটা নর্মালাইজেশনের ঘটনা ঘটছে। তো সেরকম একটা সমাজে রবীন্দ্রসঙ্গীত বন্ধ হবে, স্বাভাবিক আনন্দ উচ্ছ্বাস
মানে যেটা আমি আমার ব্যক্তিগত পরিসরে কাউকে ক্ষতি না করে করছি সেটা বন্ধ হবে, আমার গান শোনা বন্ধ হবে, কারণ তখন সবই হয়ে যাবে অশালীন, আর অশালীন কাজগুলো সমাজে এস্টাবলিশ হয়ে যাবে যে এটাই স্বাভাবিক, এটাই সাধারণ। সেই জায়গাটিতে কি আসলে আমরা যাচ্ছি কিনা? ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, নারীদেরকে নিয়ে এই নির্বাচনটাকে ঘিরেও অনেক আলোচনা ছিল এবং কোনো রাজনৈতিক দলই আসলে নারীদেরকে যতখানি পর্যন্ত মনোনয়ন দেওয়ার কথা ছিল কেউই দেয় নাই। সংরক্ষিত নারী আসনে যারা এমপি আছেন তাদের পছন্দের আসন দিতে সরকার আইন করছে, সেটি কি আসলে সত্যিকার অর্থে নারীদেরকে ক্ষমতায়ন করবার জন্য, নাকি নিজেদের দলের নারী যারা এমপি আছেন তাদেরকে ক্ষমতায়নের লক্ষ্যে? তাদের আসন দেওয়ার ক্ষেত্রে দুটো প্রবলেম হবে। ওখানে অলরেডি রেগুলার নির্বাচনে নির্বাচিত এমপিরা আছেন, তাদের সাথে এদের ক্ষমতার অ্যাডজাস্টমেন্ট কীভাবে হবে, এটা একটা প্রবলেম। আর লোকাল গভর্নমেন্টে গিয়ে আমি যেটা দেখেছি, মহিলা ভাইস চেয়ারম্যান এটা উপজেলা পরিষদে থাকে, আর প্রতিটি ইউনিয়নে 3 জন করে মহিলা ওয়ার্ড সভাপতি থাকেন, 3 জন করে থাকেন, প্রতি 3টি ওয়ার্ড মিলে 1 জন করে। তাদেরকে কোনো বরাদ্দ দেওয়া হয় না, যে উপজেলা চেয়ারম্যান তার কাছেই বরাদ্দ যায়, তিনি সেখান থেকে দয়া করে যদি মহিলা ভাইস চেয়ারম্যান কিছু বরাদ্দ দেবেন। তো যেটি মূলত দরকার আমি মনে করি এই মুহূর্তে এমপাওয়ারমেন্টের যে বরাদ্দ, আপনি সরাসরি লোকাল গভর্নমেন্টের নারী নির্বাচিত সদস্য যারা আছেন তাদেরকে মোটা বরাদ্দ দেন, তারা এমপাওয়ারমেন্ট করে ফেলবে। এখন আমি আরেকটা বিষয়ে খুব শঙ্কিত, গত পরশুদিন আইসিটি ট্রাইব্যুনালে নাগরিক সংলাপ ফোরাম নামে একটি নতুন সংস্থা, কিছুদিন পর এই ধরনের সংস্থাগুলো উদ্ভব ঘটে এক একটা নামে, তারা অসংখ্য অভিনেত্রী, নায়ক নায়িকা, তাদের নামে সাংবাদিকও আছে, তাদের নামে একটা অভিযোগ দিয়েছে। এদের মধ্যে 2-4 জন ছিল যারা সেই সময় আন্দোলনে বিটিভি ভবনে ভিজিট করেছিলেন, বাকিরা ওই সময় কোনো ভূমিকা পালন করেনি, বাকিরা বর্তমানে কথা বলছেন। অর্থাৎ বর্তমানে যারা কথা বলছেন ভোকাল, বাক স্বাধীনতার পক্ষে, কালচারাল রেভলিউশনের পক্ষে, তাদের মুখ বন্ধ করার জন্য আইসিটি ট্রাইব্যুনালে অভিযোগ করা হলো। এখন তো আপনি কথা বলতে পারছেন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে দাঁড়িয়েও তো সমালোচনা করতে পারছেন। আমি মনে করি রুমিন ফারহানা একজন অসাধারণ জুলাই যোদ্ধা, কারণ আমি তাকে তখন দেখেছিলাম, তিনি শহীদ মিনারে গেছেন, আন্দোলন করেছেন, মিছিল করেছেন ভয়াবহভাবে, এবং সেই অনুপাতে তাকে জুলাই পরবর্তী সময়ে জুলাই প্ল্যাটফর্ম তাকে কতটা ওন করেছে আই ডাউট, তাকে আরও বেশি ওন করা উচিত ছিল। এবং উনি স্বীকার করবে কিনা আমি জানি না, আমি মনে করি উনি আগেও পার্লামেন্টে ছিলেন, এখনও আছেন, আগের থেকে ওনার পার্লামেন্টে কথা বলার পথ সংকুচিত হয়েছে, অনেক বেশি সংকুচিত হয়েছে, এবং সেখানে আমি মনে করি হয়তো জামাতও তাকে স্পেস দিচ্ছে না, যেহেতু উনি অপোজিশনে আছেন। তো সেটি ওনার মতো পলিটিক্যালি সমৃদ্ধ এবং কনস্টিটিউশনালি সমৃদ্ধ। এই কথা সূত্র ধরে আমি একটু ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে ছোট করে একটু আসতে চাই। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি তো আসলে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন নিজের যোগ্যতায়, যেটি বলছিলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনি এখন হয়তো আপনার পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলাটা আরও সংকুচিত হয়েছে। অন্য কোনো রাজনৈতিক দল আসলে আপনাকে কাছে টানার চেষ্টা করেছে কিনা? যদি আপনি সেই রাজনৈতিক দলের সাথে যুক্ত হতেন, আপনার কথা বলার জায়গাটি আরও বাড়ত বলে মনে করেন কিনা? মনে করি এবং শুধুমাত্র আমি আরেকটা ইন্টারভিউতে বলেছিলাম যে কেবলমাত্র সময় একটু বেশি পাবো বা শুধুমাত্র কথা একটু বেশি বলবো, কিংবা আমার পলিটিক্সটা আর একটু ইজি হবে, লোকালিও একটু ইজি হবে, কারণ সংগঠনের সঙ্গে থাকলে তো ইজি হয় লোকাল পলিটিক্স। সেই জন্য তো আসলে আমি কোনো দলে যাব না। আমার চিন্তার সঙ্গে, আমার আদর্শের সঙ্গে, আমার কাজের সঙ্গে, আমার পরিকল্পনার সঙ্গে তো সেই দলের এই বিষয়গুলোতে মিলতে হবে। হ্যাঁ, সো সেইটা যদি না মেলে সেই জায়গায় তো আর যাওয়ার প্রশ্ন ওঠে না। আর সেই সূত্র ধরে একটা কথা আমি বলি, আসলে 15 বছর যেই লড়াইটা আমরা করেছি, আমি করেছি, অসংখ্য মানুষ করেছে বিভিন্ন জায়গা থেকে, এই লড়াইটা আসলে একটা বেটার বাংলাদেশের জন্য। কিন্তু জুলাই পরবর্তী সময় আমরা দেখলাম মুখ পরিবর্তন হয়ে গেছে, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। রাদার, আমি আজকে আপনাকে একটা ঘটনা বলি। আজকে আমি কোর্টে, আমার রুমে একজন ভদ্রমহিলা এসছেন, অত্যন্ত সম্ভ্রান্ত মহিলা, ওনার স্বামী কলেজ শিক্ষক ছিলেন, ঢাকা 18-তে ওনার বাড়ি। উনি চাঁদা চাচ্ছে লোকাল বিএনপি, ওখানে 60 লক্ষ টাকা ওনার জায়গাটা নিয়ে নিতে চাচ্ছে, 1.5 কোটি টাকার জায়গা। ওনাকে ইট তুলতে দিচ্ছে না, উনি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে ওই জায়গাটাতে উনি বসবাস করছেন। ওনার কোনো বাথরুম নাই, উনি পাশের বাড়িতে ওয়াশরুম ইউজ করেন, গোসল করেন পাশের বাড়িতে। এইভাবে ঘরে ঘরে চাঁদাবাজি, ঘরে ঘরে লুটতরাজ, ঘরে ঘরে মানুষের জীবনকে নরক করে দেয়া, এইটা অন্তত নিকট অতীতে হয় নাই বাংলাদেশে। কিংবা সংবিধান সংস্কার বা সংস্কারের কথা বলেন, একই সময় এনসিপি নেত্রীকে আমরা আপনার বিরুদ্ধে এই অভিযোগও করতে দেখলাম যে রুমিন ফারহানার মতো এমপি যখন সংবিধান সংস্কারের শপথ নেন না, তখন তো মনে প্রশ্ন জাগে।
আচ্ছা, আমি একজন এনসিপি নেত্রীর জবাব গণমাধ্যমে এসে দেবো কেন? আমি তো ওনার জবাব ওনার পাশে বসে দিয়েছি এবং এই জবাব আমি হাজারবার মিডিয়াকে বলেছি। আমি যেই সংবিধান রক্ষার শপথ প্রথমবার নিলাম, ওই দিন আধা ঘন্টার ব্যবধানে আমি সেই শপথ ভঙ্গ করে আরেকটা শপথ নেই কি করে? আমি ওই সংবিধানটাকে সংশোধন করতে পারি, কিন্তু ওই সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান লিখবার জন্য তো আমি শপথ নিতে পারি না। এটা আমার ইন্টারপ্রিটেশন। এই ইন্টারপ্রিটেশনের সাথে আপনি একমত না হলে আপনি শপথ নেবেন, কেউ তো আপনাকে বেঁধে রাখছে না, কিন্তু আপনি আমাকে ধাক্কা দিয়ে শপথে পাঠাচ্ছেন কেন? এটা তো আমার স্বাধীনতা রে ভাই। সংশোধনের জায়গাটিতে আমরা আলোচনা করছি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। গণভোটে জুলাই জাতীয় সনদ অনুমোদিত হলেও সংবিধান সংশোধন না হয় নতুন রাষ্ট্রপতি নির্বাচনটি আমরা পুরনো নিয়মেই দেখতে যাচ্ছি এবং সেটি আসলে এবারও গোপন ব্যালট ব্যবহার হবে না এবং রাষ্ট্রপতি নিয়োগেও বিএনপি আসলে দলীয় লোককেই নিয়োগ দেবে এমনটাও আলোচনা সমালোচনা চলছে, বিশেষ করে বিরোধী রাজনৈতিক মহলে। মানে সব ক্ষেত্রে, মানে সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত, সত্যি কি তাহলে বিএনপি নিজেদের লোককেই নিয়োগ দিচ্ছে? অবশ্যই দিচ্ছে এবং এটা খুব অস্বাভাবিক কিছু না, কারণ আপনি যখন ক্ষমতায় আসছেন 2/3 মেজরিটি পেয়েছেন, আপনি আপনার লোককেই দিবেন। এর থেকে ডিপার্চার হবে এমনটা আমরা মনে করি না, আশা করাও ঠিক না। তবে যোগ্য লোককে দেন, ভালো লোককে দেন, এটা বিএনপির জন্য সুযোগ। বিএনপি যদি একটা ভালো লোককে, সর্বজন গ্রহণযোগ্য মানুষকে রাষ্ট্রপতি দিতে পারে, যিনি অপোজিশনেরও শ্রদ্ধা পাবেন, যিনি ক্রাইসিসে সাহসী ভূমিকা পালন করতে পারবেন। আমি গতকালকে একটা টক শোতে বলেছিলাম, বাংলাদেশে কোনো সেনাপ্রধান এবং কোনো রাষ্ট্রপতি কোনো ক্রাইসিসে তার নিয়োগকর্তার পক্ষে সাহসী ভূমিকা পালন করতে পারেনি। তবে দেশের স্বার্থে সাহসী ভূমিকা পালন করতে পারে এমন লোক দিলে এটা দেশের জন্য একটা ইনস্টিটিউশন হিসেবে দাঁড়াবে। রাষ্ট্রপতি পদটা একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা যেন দাঁড়িয়ে যায়, এটা আমরা চাই। আরেকটা বিষয় আমি যেটা বলছিলাম, এই যে শিল্পীদের নামে মামলা করা, কথা বলার কারণে, এটা কিন্তু চায়নায় হয়েছিল, জিয়াং কিং করেছিল। সেই সময় 5 লাখের উপরে মানুষ মারা। জিয়াং কিং মাও সেতুংয়ের ওয়াইফ ছিলেন। 6.5 বিলিয়ন মাও সেতুংয়ের স্পিচ প্রিন্ট করে রেড বুক করা হয়েছিল। 6.5 বিলিয়ন মানে 650 কোটি, এবং সবাইকে এটা মুখস্থ করতে হতো। স্কুলের টিচাররা সবাই এটা মুখস্থ করতো, স্কুলের বাচ্চারা মুখস্থ করতো। এখন আপনি জুলাই সনদ বা এই জিনিসকে তোতা পাখির মতো বাঙালিকে মুখস্থ করাতে চাচ্ছেন, আর যারাই এটার বিরুদ্ধে কথা বলছে তাদেরকে আপনি মামলা দিচ্ছেন। কোথায় দিচ্ছেন? আইসিটি ট্রাইব্যুনাল। এটা করা হয়েছিল কিসের জন্য? 71-এর জেনোসাইডের জন্য প্রিন্সিপালি। 24-এর গণহত্যা এটার মধ্যে জাস্টিফাই হয়। আপনি এখন 18 সালের ক্রস ফায়ার এটার মধ্যে নিয়ে আসছেন, ইতিমধ্যে চার্জশিট দেওয়া হয়েছে। আপনি 13 সালের ঘটনা এখানে নিয়ে আসতেছেন। ট্রাইব্যুনাল তো আস্তে আস্তে তার বাইটিং পাওয়ার হারিয়ে ফেলবে এবং এত মামলা ওভারবার্ডেন হবে, ট্রাইব্যুনাল প্রকৃত শহীদদের প্রতি ন্যায় বিচার করতে পারবে না। মানে এই বিষয়গুলো নিয়েও বিএনপি যথেষ্ট আলোচিত হচ্ছে, মানে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ কিংবা সুপ্রিম কোর্ট সচিবালয়, মানবাধিকার কমিশন অধ্যাদেশ বিএনপি সরকার বাতিল করায় আদালত মানবাধিকার কমিশনেরও সেই আগের জায়গায় ফিরে গেছে। অপরদিকে আবার আমরা প্রধানমন্ত্রীর একেবারেই জাঁকজমকবিহীন যে জীবনযাপন, সেটি আসলে সর্বমহল নানান সময় প্রশংসা কুড়াচ্ছে। মানে এই দুটো জায়গাকে যদি আমরা এক জায়গায় এনে দাঁড় করাই, সেটি আসলে বিএনপিকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করছে কিনা, এই প্রশ্ন উত্তর নিব জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরেকবার আমন্ত্রণ জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ব্যাসরুমিন ফারহানা, নানান সময় এই 5-6 মাসের মধ্যেই বিএনপিকে নানান সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে, কিন্তু এর মধ্যে নানান সময়ে প্রোটোকলবিহীন কিংবা একেবারে জাঁকজমকবিহীন জীবন পরিহার করে তারেক রহমান সর্বমহলে এক ধরনের প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু এই যে নিয়োগ কিংবা অধ্যাদেশ বাতিল ইস্যুতে আবারও তাকে গুরুতর প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে। আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি, এর মধ্যে কোনটা আপনার নাগরিক হিসেবে আপনার জীবনকে এফেক্ট করবে? প্রধানমন্ত্রী কি শার্ট পরলেন, কি জুতা পরলেন, কি ছাতা নিলেন, কোন গাড়িতে চললেন, নাকি নিজের পায়ের উপর নির্ভর করলেন, সেটা কি আপনাকে নাগরিক হিসেবে এফেক্ট করবে? নাকি আপনার বাড়িতে আজকে 3 দিন ধরে চুলা জ্বলে না, গ্যাস নাই, কিংবা ধরুন বাজারে গেলে আপনার মাথা নষ্ট হয়ে যায় কারণ আপনি যে টাকা নিয়ে গেছেন সেই টাকা দিয়ে আসলে 2 দিন চলবার মতন বাজারও আপনার কেনা সম্ভব না, কিংবা ধরুন আপনি রাস্তায় নামলেন, ছিনতাইকারী এসে আপনার পেটে একটা ছুরি বসিয়ে দিয়ে আপনার হাতে যা কিছু আছে নিয়ে গেল, কিংবা ধরুন লোকাল বিএনপি লিডাররা আপনার কাছে চাঁদা দাবি করে বলছে যে আর একটা ইট গাঁথলে সেটা যদি বাথরুমের ইটও হয় আপনাকে মানে দেখে নেবে এবং সে কারণে আপনাকে তিরপল দিয়ে ঘেরা জায়গায় নিজের জায়গায় বাস করতে হচ্ছে। আসলে কোনটা আপনার জীবনকে এফেক্ট করবে, তাই না? পরিবর্তন কি এত বড় এফেক্ট ফেলতে পারবে, নাকি সমস্ত রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যেই পরিবর্তনটা আমরা দেখতে চেয়েছিলাম? দেখেন, আপনারা না এক মুখে 100 রকম কথা বলেন। হ্যাঁ, আমি এই কারণে আপনাদের কথাবার্তা বুঝি না। সারা জীবন আপনারা বললেন সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে থাকলে কেমন করে হবে, কিন্তু এখন আবার বলতে চান না। মানে শেখ হাসিনার আমল থেকে দেখছি যে প্রধানমন্ত্রী তো ফেরেশতা, বাকিরা সব ইবলিস। মনে হয় যেন ইবলিসরা যার যার জায়গায় শেষে বসছে, প্রধানমন্ত্রী এনে তাদেরকে বসায় নাই।
ব্যাপারটা তো এরকম না, এটা তো আপনার একক সিদ্ধান্ত, আপনি কাকে নেবেন কাকে নেবেন না। এই যে এই শোতে কে গেস্ট হবে এটা যেমন আপনার একক সিদ্ধান্ত বা আপনার প্রডিউসারের একক সিদ্ধান্ত, সেরকম মন্ত্রিসভায় কে বসবে কে বসবে না, অ্যাডভাইজার কে হবে না, কোন প্রতিষ্ঠানে কে বসবে না, এটা ওনার একক সিদ্ধান্ত। মানে এই মুহূর্তে তাহলে বাংলাদেশে যে ধরনের পরিবর্তন হচ্ছে, কে কোথায় দলীয়করণের যে অভিযোগগুলো আছে সবকিছু আপনি বলার চেষ্টা করছেন প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে হচ্ছে। ওনার ইশারা ছাড়া তো হবে না, হতে পারে না। বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী, বাংলাদেশের মানে রাষ্ট্র পরিচালনার ধারা অনুযায়ী এটা হওয়ার কথা না। এখন আপনি চিন্তা করে দেখবেন যে নাগরিক হিসেবে, আমি আবারও বলছি, আপনি চিন্তা করে দেখবেন নাগরিক হিসেবে প্রধানমন্ত্রী কোন ব্র্যান্ডের শার্ট পরছেন আর কোন শাড়ি পরছেন যদি নারী প্রধানমন্ত্রী হন, সেটা আপনার জীবনকে কতটুকু এফেক্ট করে, আর আমি যে উদাহরণগুলো দিলাম তার কোনটা আপনাকে এফেক্ট করে আপনি বিবেচনা করবেন। বাংলাদেশে আপনাদের প্রশ্ন শুনে মনে হয় সবাই 17 কোটি মানুষ হাতে ললিপপ নিয়ে ঘুরে, এত বাচ্চা এত অবোধ, কিচ্ছু বোঝে না। আমি জানি না বাংলাদেশের মানুষ এত অবোধ কিনা, বা আমার অভিজ্ঞতা অন্তত তা বলে না। সেই বাংলাদেশের মানুষ নিশ্চয়ই এতটাও অবুঝ না, এবং সে কারণে এই নির্বাচনে আসলে আমরা আপনাকেও নির্বাচিত হতে দেখেছি। ব্যাসে শামীম হায়দার পাটোয়ারি, যেই নির্বাচন নিয়ে এত আলোচনা চলছে, মানে যে এই নির্বাচনটিকে তো আমরা অন্তত দীর্ঘদিন পরে একটা সুষ্ঠু নির্বাচন বলার চেষ্টা করেছি, সেই নির্বাচনে আপনারা নির্বাচন করেন নাই বা নির্বাচন আপনাদেরকে করতে সুযোগ দেওয়া হয় নাই। এখন বিএনপির আমলে আপনারা নির্বাচন করবেন কিনা, সেই বৈষম্যটা থেকেও আমরা বেরিয়ে আসার সুযোগ পাচ্ছি কিনা? সামনে যে স্থানীয় সরকার হবে বলছেন, এটা বিষয়ে জাতীয় পার্টি এখনো সঠিক কোনো সিদ্ধান্ত নেয়নি। আপনি যে কথাগুলো বলছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্বল্প আহার করেন, সাদা কাপড় পরেন, নিজে ড্রাইভ করেন, স্পোর্টস কার চালান, মেকে নিয়ে সিনেমায় যান, এগুলো বেশ ভালো উদাহরণ। যদি দেশটা ভালো মতো চালাতে পারেন, যদি দেশে রিকনসিলিয়েশন করতে পারেন, ইনফ্লেশন ঠেকাতে পারেন, চাকরি দিতে পারবেন। মানে অন্যান্য রাষ্ট্রের প্রধানমন্ত্রীরা এসব করলে তো আমরা খুব বাহবা রাষ্ট্রীয় দিই। সমস্যার সমাধান করার পর, সমাধান করে আসেন, রাষ্ট্রীয় সমস্যার সমাধান করার পর, রাষ্ট্রকে একটা ভালো জায়গায় নেওয়ার পর, মাননীয় প্রধানমন্ত্রী যদি 1500 টাকার লাঞ্চ খাওয়ান, তাতে কি রাষ্ট্রের ক্ষতি হবে? আমাদের 9 লক্ষ 10 লক্ষ কোটি টাকার বাজেট, উনি যদি সাদা সাদের জায়গায় অন্য শার্ট পান, তাতে কোনো ক্ষতি নাই। মানে আমি এগুলোকে প্রেস করছি, উনি স্যাক্রিফাইস করছেন, কিন্তু ওনাকে আসল সমস্যার সমাধান করতে হবে, পলিটিক্যাল রিকনসিলিয়েশন, ইকোনমিক রেস্টোরেশন। এই জায়গাগুলো করতে না পারলে যেটা হবে, ওই যে একটা ইংলিশ টার্মস আছে, নো কাটস, নো বার্ডস, নো কোকোনাট, নো আর্গুমেন্ট, নো এক্সকিউজ, নো ডিফেন্স। প্রধানমন্ত্রীর কোনো ডিফেন্স নাই। আপনি কোনো ডিফেন্স দেবে, আপনি পৃথিবীতে জ্বালানির দাম বেড়েছে বলে আপনি ইনফ্লেশন হয়েছেন, এই যুক্তি জনগণ শুনবে না। একটা বিপুল সংখ্যের মানুষ চাকরির বাইরে, বিপুল সংখ্যের মানুষ অসন্তুষ্ট হচ্ছে, কোনো এক সময় অসন্তুষ্ট একটা দিকেই ধাবিত হয় দেশে, সেটা হলো প্রধানমন্ত্রী। এবং পুলিশ দুর্বল, প্রশাসন দুর্বল। নতুন করে আর কোনো গণঅভ্যুত্থান হওয়ার কোনো সম্ভাবনা কি তাহলে আপনি দেখছেন? বিচ্ছিন্ন গণঅভ্যুত্থান হতে পারে, নেতৃত্ববিহীন, কারণ অসন্তুষ্ট মানুষ প্রচুর এবং রাষ্ট্রের স্ট্রাকচার তৈরি হয়নি। বলেছিলেন যে আগামী 100 বছরও কোনো গণঅভ্যুত্থান হওয়ার সুযোগ নেই। এটা হবে না। একটা হচ্ছে যে জুলাই হওয়ার পরে যে আকাঙ্ক্ষা উঠেছিল, সেই আকাঙ্ক্ষাটা আমাদের বাস্তবায়ন হয়নি, কিন্তু মানুষের দুর্ভোগ, মানুষের দুর্দশা, এটার জন্য মানুষ রাস্তায় নামবে এবং পুলিশ কঠোর হতে পারবে না, সরকার কঠোর হতে পারবে না, সেটা হঠাৎ করে বিপ্লবে কোনো আন্দোলনে রূপ নিবে এবং সেটা সম্ভাবনাও আছে। তো সেটা যদি হয়ে থাকে, সামাল দিবেন কিভাবে? যদি সত্যি এরকম কিছু হয়, সামাল আমরা কিভাবে দিব? আবার এই 5 মাসে সত্যি আসলে বিএনপির এই শাসন কাঠামো নিয়ে এত সমালোচনা করা, এত প্রশ্ন তোলাটাও কি যৌক্তিক বলে আপনি মনে করেন? আপনারা যদি মনে করেন যৌক্তিক না, প্রশ্ন তুলেন না, অসুবিধা নেই, প্রশংসা করতে থাকেন, কোনো অসুবিধা নেই তো। বাট মানে মাঝখান দিয়ে 6 মাস চলে গেছে, মানুষের নাভিশ্বাস শেষ হয় নাই, এবং মানুষ, আপনি ধরুন সামাজিক যোগাযোগ মাধ্যমটা যখন খুলবেন, বাংলাদেশে কোথায় কি হচ্ছে তার অনেক কিছুই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে। মূলধারার গণমাধ্যমে হয়তো কিছুদিন পরে আসে, 2 দিন পরে আসে, প্রথমে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে। 2 দিন আগে একটা নিউজ নিশ্চয়ই আপনারা দেখেছেন, চট্টগ্রামে 2 কোটি টাকার জন্য 35 লক্ষ টাকার আসবাবপত্র ভেঙে চুরমার করা হয়েছে, 2 কোটি টাকা চাঁদা চাওয়া হয়েছিল। আমি কয়েকদিন আগে পর্যন্ত একটা খবর রাখছিলাম, কোনো আসামি ধরা পড়ে নাই, অথচ কিন্তু যিনি মানে ফোন দিয়ে থ্রেট দিচ্ছে এবং ভাঙচুরের লিডার ছিল, লিড করছিল, তার চেহারা দেখাচ্ছে গণমাধ্যম, ভয়েস শোনাচ্ছে গণমাধ্যম, নাম বলছে গণমাধ্যম, কিচ্ছু হয় নাই। এবং বিভিন্ন জায়গায়, আমি আজকে নিজেও ঢাকা 18 একটা উদাহরণ দিই, দিস আর জাস্ট অ্যান এক্সাম্পল। ধরুন আপনি কখন বুঝবেন যে বিপদটা ওয়াইড স্প্রেড হয়ে গেছে এবং বিপদটা বহু মানুষকে আক্রান্ত করেছে? যখন এটা ধীরে ধীরে দেখবেন একদম আপনার কাছের মানুষদের কাছে চলে আসতেছে। এই যে সরকার গঠনের পরপর, বিএনপি সরকার গঠনের পরপর, আমার যে ক্লার্ক, আমার মানে হাইকোর্টে আমার কাজ করে, মামলা ফাইলিংয়ের কাজ করে, তার একটা ছোট্ট জায়গা, সেটাও
লোকাল বিএনপির লিডাররা দখল করতে গেছে। সো এগুলো তো আমি শুনতেছি মাসের পর মাস ধরে, এই কথাগুলো আমার কানে আসতেছে। আমার কাছে সাথে মানুষ দেখা করে বলতেছে যে আমার কনস্টিটিউয়েন্সি না, আমার এলাকা না, অন্য এলাকা, কিন্তু তারা বলার জায়গা খুঁজে পাচ্ছে না। শামীম একটা কথা বললো না যে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে হতে পারে, এই মানুষগুলো পথে নামলে আপনি কি করবেন? তাহলে রুমিন ফারহানা, আপনিও কি মনে করেন যেহেতু এই মুহূর্তে আপনার আসলে বিএনপির কোনো দলীয় পদ নাই, তাহলে আপনিও আসলে আপনার যোগ্যতা কিংবা মেধা অনুযায়ী আপনার আসলে যে জায়গাটিতে যাওয়ার কথা, যতখানি বরাদ্দ পাওয়ার কথা, সেটা কি পাচ্ছেন? না, এখানে মানে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ জনগণের করের টাকা বন্টন হওয়ার কথা প্রত্যেক আসনে, এবং প্রতিটা এমপি সরকারি বিরোধী, বিরোধী দলের এমপি সরকারি দলের এমপি বলে কিন্তু কিছু নাই, হ্যাঁ সবাই কিন্তু বেসরকারি এমপি, প্রত্যেকের সমান বরাদ্দ পাওয়ার কথা হয় নাই। অন দ্য টপ অফ দ্যাট জামাতকে মুখ বন্ধ করার জন্য 20 কোটি টাকা হঠাৎ প্রধানমন্ত্রীর ইচ্ছা হলো, আচ্ছা 20 কোটি টাকা জামাতকে কি দিয়ে কারণে দেব। মুখ বন্ধ করার জন্য? কারণ অন্য এলাকায় যে সরকারি দলের এমপিরা লুকিয়ে বরাদ্দ নিয়ে নিচ্ছে, জামাত সেটা নিয়ে প্রতিবাদ করছে, এটা নিয়ে যে তার কথা না বাড়ে, সো জামাতকে 20 কোটি টাকা দিল। কিন্তু এর বাইরেও তো আমরা আছি স্বতন্ত্র, আর এভাবে তো ইচ্ছা হলো দিলাম, ইচ্ছা হলো করলাম, এভাবে তো হয় না ভাই। এটা তো একটা সিস্টেম আছে, একটা রুল আছে। 300 জন এমপি সকলেই সমানভাবে তাদের বরাদ্দগুলো পাবে, তো হচ্ছে না, সেটা তো হচ্ছে না। সেটা কি আপনি মনে করছেন যে আপনি শুধু মানে বিরোধী দলে কিংবা আসলে স্বতন্ত্র দলে আছেন বলে বিএনপির কোনো ট্যাগ আপনার পাশে নাই? হ্যাঁ নিশ্চয়ই, অফকোর্স, অবভিয়াসলি। কিন্তু সেখানে তো আসলে বিএনপিরও একটা খুব সুস্পষ্ট বক্তব্য আছে। তারা বলেছে যে যেই জায়গাগুলোতে এই মুহূর্তে বরাদ্দ সবচেয়ে বেশি প্রয়োজন, তারা ঠিক সেখানেই সেই পরিমাণ বরাদ্দ দিচ্ছেন। হ্যাঁ, মজাটা হচ্ছে কি, বাংলাদেশ দরিদ্র দেশ, ঘনবসতির দেশ, সে কারণে আওয়ামী লীগের সময় মনে হয় গোপালগঞ্জেই সবচেয়ে বেশি বরাদ্দ দরকার, বিএনপির সময় মনে হয় বগুড়াতেই সবচেয়ে বেশি বরাদ্দ দরকার, কিংবা জাতীয় পার্টির সময় মনে হয় যে রংপুরেই সবচেয়ে বেশি বরাদ্দ দরকার। এটা তো আমাদের দুর্ভাগ্য। কিংবা ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় চট্টগ্রামেই খুব বেশি বরাদ্দ দরকার হয়ে যায়। সো আমাদের কপাল খারাপ। অন্য এলাকার মানুষ যতদিন পর্যন্ত না প্রধানমন্ত্রী পাবে ততদিন পর্যন্ত তাদের প্রশ্নটা আপনাকে আর করতে কোনো চাই, সুখের দলীয় আশা পদ নাই। না মেধা, এই মুহূর্তে তাহলে আপনি এই বাংলাদেশে দাঁড়িয়ে কোনটিকে বেশি যোগ্যতা সম্পন্ন মনে করছেন? বাংলাদেশ ডুবছেই তো কারণ আমাদের মেধার কদর হয় না। আমাদের মেধার কদর আজকের থেকে হচ্ছে না তা না, এটা বহু 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 বছর আগে থেকে এটা শুরু হয়েছে। ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আজকে রাজকাহন আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।